হচ্ছে এই হচ্ছে সারথি। মানুষ কোলাঘাটে কেন লং ড্রাইভে আসে, এখানে এসে কেন খায়? গাড়ি যে চালাচ্ছে সে যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু খুব বিপদ। আমার চা খেলে একটু নিম্নচাপ হয়ে যায়। রাস্তার পাশে ভ্যান রেখে কি সেল দেয় বাবা, তাই তো দেখিনি। হ্যাঁ, সেই নতুন রাস্তা সম্পর্কে তুমি কি আদৌ কনফিডেন্ট? খুলতেই একেবারে সেন্ট ছড়িয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলে আর একটা ধামাকাদার এক্সাইটিং ব্লগ। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা যাচ্ছি কোথায় ফাইনালি বলে দাও। থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন, আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। কিন্তু মন্দারমণি আমরা যাব একটা নতুন রাস্তা দিয়ে। সেই রাস্তাটা আপনাদের দেখাবো এবং সব ডিটেলস আপনাদের দেবো। কত টাকার টোল, কোথায় টোল লাগছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন রাস্তা ধরছি, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভ্লগে। মানে সব মিলিয়ে হতে চলেছে অড কাপলের সেকেন্ড এক্সাইটিং রোড ট্রিপ। তো অনেকদিন ধরে এটা প্ল্যান চলছিল, বিভিন্ন কারণে পোস্টপোন হয়ে যাচ্ছে উইকের পর উইক। যাই হোক, মাঝখানে ইন্দ্রাণীর শরীরটাও একটু খারাপ ছিল। হ্যাঁ, তো ওইটার জন্য আরো ডিলে হয়ে গেল। যাই হোক, দেখতে দেখতে দেখুন টিপটপ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এই যে দেখুন গাড়ির কাছে টিপটপ বৃষ্টি পড়ছে। আজকে অগস্টের 1 তারিখ। তো গোটা দিন আশা করছি আকাশ এরকম গ্লুমি থাকবে, রোদ্দুরের দেখা পাবো বলে মনে হচ্ছে না, তাই না? গ্লুমি ডেতে এই ধরনের রোড ট্রিপের কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, শুভেন্দুর কাছে এক্সট্রা মজা। যাই হোক, তো এখন ঘড়িতে এই যে দেখুন বাজে 6:15। এই যে দেখা যাচ্ছে 6:15 বাজে। তো পড়েছি বেরিয়ে, দেখা যাক কতক্ষণ কি সময় লাগে। এমনিতে আমার একটু লেটই হয়ে গেছে, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই দেখুন বেরোতেই বেশ মোটামুটি আর কি, খুব জোরে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিগুলো আপনারা ভেবে দেখুন, যখন স্কুলে বেরোনোর টাইম হতো ঠিক এরকম টাইপের একটা বিদঘুটে বৃষ্টি নামতো, আর ঠিক এখন সেরকমই বৃষ্টি নেমেছে। রাস্তাঘাটে সব স্কুলের বাচ্চারা দেখছি দাঁড়িয়ে আছে, এই স্কুলের বাস। ফাইনালি এখনো যখন 7 সকালে ওঠার থাকে, মানে সেই স্কুল যাচ্ছে এরকম একটা ফিলিং মনের মধ্যে চলে। যাই হোক, সবার আগে একটুখানি তেল ভরাতে হবে। সকালে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, কিন্তু গাড়িকে তার ব্রেকফাস্টটা তো অবশ্যই টাইমলি দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সেন্সর দি ফুল, নর্মাল পেট্রোল ফুল। হ্যাঁ, আজ 1 অগস্ট 2024। আজকে পেট্রোলের লিটার যাচ্ছে 105.10 টাকা। মোটামুটি 23 লিটারের মতো তেল ভরানোর পর এখন পুরো ট্যাঙ্ক ফুল। তো অনেকদিন পরের কাটাগুলো পুরো দেখছি, মানে মোটামুটি এখন আসলে বাইরে গেলে আমি ফুল করে নিয়ে যাই। করে না, কলকাতার মধ্যে কখনো 500 কখনো 1000 এরকম ভরানো হয়। আমরা যা ইউজ করি গাড়ি, তার সেই অনুযায়ী আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে। হ্যাঁ, এর আগেও বহুবার আপনাদের বলেছি যে এই বর্ষার সময়টা একটা আমার অন্যতম অপছন্দের সময়। এই সময়টা আমি সামহাও একটু হাইবারনেশনে চলে যাই। আমার না কোনো কাজে এনার্জি লাগে, না আমি কোনো রকম এন্থু পাই। কিন্তু এই সময় শুভেন্দু আমার খুব মানে হাইপার অ্যাক্টিভ থাকে। তো বহুদিন থেকে বলছি, ইন্দ্রাণী এই বর্ষায় আমি হয় সমুদ্রে যাব, নইলে আমি পাহাড়ে যাব, দুটোর মধ্যে কোনো একটাতে যাব। পাহাড়টা আমি প্রথমেই ড্রপ করেছি, সিন্স জাস্ট 4-5 মাস হয়েছে ও ড্রাইভ করছে। আর এই মুহূর্তে তো পাহাড়ের অবস্থা আপনাদের জানাই, বিশেষত দার্জিলিংয়ের কিছু এলাকা আর সিকিমে তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে প্ল্যান হলো যে আমরা জঙ্গলে যাব, ডুয়ার্স। তো আমরা কাজিরাঙার জঙ্গল দেখেছি, কিন্তু আমাদের রাজ্যে এত সুন্দর অভয়ারণ্য আমরা দেখিনি।
তো সেটাও কোনো কারণে আমি ক্যান্সেল করলাম। সো বাঙালির দার্জিলিং আর পুরী বাদ দিলে বেঁচে থাকে দীঘা। তো অবশেষে যেহেতু দীঘা ঘোরা, তো ও কখনো মন্দারমণি যায়নি, আমি গিয়েছিলাম আগে বাবা মার সঙ্গে। তো ফাইনালি ঠিক হলো যে তাহলে আমরা মন্দারমণিটাই প্ল্যান করি। এই আমরা উঠছি ডিএইচ রোডে, উঠতে না উঠতেই একেবারে গাড়ি পুরো ঝাঁকুনি দিল, এমন রাস্তাঘাটের অবস্থা। এর আগে আমরা বকখালি গিয়েছিলাম এই ডিএইচ রোড ধরেই, প্লাস আজকেও আমরা এই ডিএইচ রোড ধরেই যাচ্ছি টুয়ার্ডস খিদিরপুর। ওই দিক থেকেই বেরোবো না? হ্যাঁ, খিদিরপুর দেখি ওদিকটা যদি জ্যাম থাকে তাহলে ওই সিংহানিয়া স্কুলের ওদিক দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বর্ধমান রোড দিয়ে। হ্যাঁ, এমনিতে কলকাতা শহরে ঘোরার জন্য আমরা এই ডিএইচ রোডটা প্রায় অ্যাভয়েডই করি, এত ট্রাফিক, মানে বাড়তি সময় নষ্ট হয়। তো আমরা সব সময়, আপনারা দেখেওছেন যে টলিগঞ্জ হয়ে ওই দিকটাই আমরা প্রেফার করি। আর আমাদের মানে ঘুরে বেড়ানোর জায়গাও মোস্টলি ওই দিকটাতেই আর কি। তো আর খিদিরপুর দিয়ে গেলাম না, ওই যেরকমটা বললো শুভেন্দু, ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। সকালবেলা উইকডেজে এই সময়টা একটু স্কুল বাসগুলোর বেশ রাশ থাকে, বাকি এমনি মোটের উপর এই জায়গাটা ফাঁকা, মানে ডিএইচ রোডে মোটামুটি ট্রাফিক আছে না। ডিএইচ রোডে আসলে মানে এই লেনটা তো খিদিরপুরের দিকেও যাদের যাওয়ার তাদেরও, ফলে ওরা মানে রাস্তা যেহেতু খুঁড়ে দিয়েছে, ওদের তো সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু কি হয় যেদিকে আমি টার্ন নেব সেদিকে এসে দাঁড়িয়ে থাকে, কারণ ওদিকটা তো খোঁড়া। হ্যাঁ, রাস্তা তো কাজ চলছে। বেরোচ্ছি এই আলিপুর চিড়িয়াখানা। সাত সকালে সবাই ডেফিনেটলি ঘুমোচ্ছে, চিড়িয়াখানার পশু পাখি। ওরাও ভাবছে এখন তো লোকজন আসেনি, একটু ঘুমিয়ে নি। তবে হাইপার অ্যাক্টিভ বোধহয় এখন সরীসৃপরা, তোর মতোই। বর্ষাকাল, ওদের তো এখন মানে আমোদের মরশুম। মোচ্ছব মোচ্ছব। কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। বৃষ্টির ওয়েদার, এই ওয়েদারে কিন্তু জমিয়ে ইলিশ মাছ ভাত খাবার দিন। তো কারো যদি প্ল্যান থাকে ইলিশ মাছ বানানোর, তাহলে আমার দই ইলিশের রেসিপিটা কিন্তু একটু চোখ বুলিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।
দই ইলিশের রেসিপিটা কিন্তু ঠিক এর আগের ভিডিওতেই আপলোড করা রয়েছে। ও এটা দিয়ে মুম্বাই, দিল্লি, বালাসোর সব যাওয়া যায়, সব যাওয়া মানে পুরী এটা দিয়ে যেতে হবে। ও এটা দিয়ে মুম্বাই যাওয়া যায়। 6:15 জার্নি শুরু করেছিলাম, এখন ঘড়িতে বাজে দেখুন 7:15, আর এখনো এস্টিমেটেড অ্যারাইভাল দেখাচ্ছে 3 ঘন্টা। তো দেখা যাক কিরকম টাইমে পৌঁছাই। আমরা খুবই আরামসে যাচ্ছি। হ্যাঁ, আমাদের কোনো তাড়া নেই। এমনিও ড্রাইভ করার সময় বারবারই বলি যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অনেকেই আপনারা শুভেন্দুর এই ড্রাইভিং পজিশনটা নিয়ে অনেক সাজেশন বলুন, মন্তব্য বলুন করেছেন। এখন বিষয় হচ্ছে এই হচ্ছে সারথি, এবার সে কিভাবে রথ চালাবে এটা তো আমার মানে বোঝার কথা না, আমি বলতেও পারবো না। বাট তোর কিছু বলার থাকলে তুই বলতে পারিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু এগিয়ে গাড়ি, মানে যতটা আগে চালাতাম এখন তার থেকে আরেকটু পিছিয়ে চালাই। কিন্তু এগিয়ে গাড়ি চালানোর অনেকগুলো রিজন আছে। প্রথমত হচ্ছে যে তখন আমার নতুন হাত, প্লাস আরেকটু হয়তো আমি পিছনে যেতে পারবো, কিন্তু আমি একটু এগিয়ে চালাই যেহেতু আমার লেফট জাজমেন্টে আমার সুবিধে হয় গাড়ি চালানোর সময়। এবং আমি এটাও খুব মনে করি যে গাড়ি যে চালাচ্ছে সে যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু খুব বিপদ। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যাতে আমার কমফোর্টটা কম্প্রোমাইজ না হয় এবং আমি যাতে কনফিডেন্ট থাকি। এই যে ধরে নিন এখন ফাঁকা রাস্তা, আমি চাইলে ইজিলি 80-90 তুলতে পারি, কিন্তু আমি 60-র ওপর উঠছি না। কেন? কারণ গোটা রাস্তাটা দেখুন ভেজা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টির এটা বেগটা আরও বাড়লো। তো এই ছোট ছোট বিষয়গুলো অ্যাকচুয়ালি যে গাড়ি চালায় তার কাছে খুব ম্যাটার করে। তো না, আপনারা যারা কমেন্ট করেছেন সবাই সাজেশন হিসাবেই দিয়েছেন, তো সেই সাজেশনগুলো অবশ্যই তো মাথায় রাখতেই হবে ভবিষ্যতের জন্য। কিন্তু যেহেতু ওই যে বললো যে শুরুতে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, কারণ নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকাটা একটা খুব বড় ফ্যাক্টর গাড়ি চালানোর ক্ষেত্রে। সেই জন্য আমি ওকে কিছু বলি না, ওর হাতেই ছেড়ে দিই। তবে সিটিং পজিশনটা নিয়ে তুই আরেকটু ভাবতে পারিস, আরেকটু যদি হয়তো আমি আরেকটু আগে পিছিয়ে পড়বো, কিন্তু সেটা আগে না, একটু পিছিয়ে। সবাই বলছে স্টিয়ারিং থেকে পিছিয়ে আর কি বসার যে ব্যাপারটা, তো এই হলো ব্যাপার। তো চলে এসেছি সেকেন্ড টোল গেটে। ঘড়িতে এখন বাজে 7:50। আমরা কোলাঘাট থেকে আর 20-22 কিলোমিটার মতো দূরে আছি। তবে ইচ্ছা তো আছে কোলাঘাটেই ব্রেকফাস্ট করার। তবে আগের দিন রাতে আমি বেশ কিছু খাবার কিনে রেখেছিলাম, ওই যে সমস্ত পিছনে সাজানো এমনি মুখ চালানোর মতো খাবারও আছে, চিপস, কেক, তারপরে লিটল হার্ট আর মিও মোড়ে থেকে কিছু স্যান্ডউইচ, ওই পাফ টাইপের জিনিসপত্র নিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি আগের বার বকখালিতে আপনাদের বলেইছিলাম ভালো না হোটেল পাইনি, বিশ্বাস করুন। প্রচুর খেয়াল করেছিলাম রাস্তার দুই পারে, একটা হোটেলও সকালে খোলা ছিল না। খুব আগে ভাগে বেরোই, সেটাও একটা রিজন হতে পারে। অত সকালে আমরা খুব আগে পৌঁছে গেছিলাম, মনে আছে? বাজারও প্রপারলি বসেনি, কিছু কিছু জায়গায় বসেছিল। তো সেই জন্য আর কোনো রিস্ক নিইনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেলে না মানে মাথা টাথা কাজ করে না। তো ওই জন্য গাড়ি বোঝাই করে খাবার তো রয়েছে। তবে মাঝখানে আমি ভাবলাম শুভেন্দু আমরা কি কোলাঘাট পেরিয়ে গেছি? এখন তাই বুঝতে পারছি যে মানুষ কোলাঘাটে কেন লং ড্রাইভে আসে, এখানে এসে কেন খায়। বেশ অনেকটা রাস্তা।
moments later. কি খাবি? আচ্ছা, লুচি আছে, এবারে আলু পরোটা হবে, আলু পরোটা হবে, লুচি হবে। লুচি খাবি? লুচির সাথে তরকারি কি থাকবে দাদা? চানার সবজি আর রুটি হবে, রুটিও হবে। তাহলে তুমি কি লুচি খাবে? আমার 1 প্লেট লুচি। হ্যাঁ, 1 প্লেটে কটা থাকবে? হ্যাঁ, তাহলে 1 প্লেট লুচি হবে আর আমার হবে রুটি। মিক্স ভেজ চানা মশলা তরকা, মিক্স ভেজ কি খুব মিষ্টি মিষ্টি তো? মিক্স ঝাল কি? ওটা কি ঝাল না মিষ্টি? মিষ্টি টাইপ তো, তাহলে ওইটা দেবে। আর রুটি দেবে আমাকে 2টো, ঠিক আছে? রুটি কি প্লেট সিস্টেম? না, পিস সিস্টেম, ঠিক আছে। তো এই কোলাঘাটে এসে হাইওয়ের ধারে আমরা একটা খাবারের হোটেলে এসেছি। এখানে ব্রেকফাস্ট হচ্ছে, লুচি, ফুলকো ফুলকো লুচি, চানা মশলা, আর এখানে একটা আচার দিয়েছে, আর শুভেন্দু নিয়েছে গরম গরম ভাত রুটি। আর এটা কি নিয়েছো? মিক্স ভেজ। মিক্স ভেজ, পনির দেখতে পাচ্ছি। 1 পিস পনির দেখা যাচ্ছে বাইরে থেকে। শুরু করো। বটোরা বাটোরা। বাড়িতে সকাল সকাল আমি চা খাই, ইন্দ্রাণীকে সাথী। ইন্দ্রাণী মাঝে মাঝে পাত্তা দেয় না, বলে যে না চা খাবো না। এখানে এখন আমি চা খাচ্ছি না, কারণ আমার চা খেলে একটু নিম্নচাপ হয়ে যায়। আর সকাল সকাল বেরিয়েছি তো, যদিও সব প্রাকৃতিক কাজকর্ম সমস্ত সেরেই বেরিয়েছি, কিন্তু তাও আর কি সাবধানতা, কারণ গাড়িটা চালাবো। কিন্তু ইন্দ্রাণী এই চা নিয়েছে। কেমন চায়ের টেস্ট? খুবই ভালো লাগছে, দারুণ। আমরা এসেছিলাম এই রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আসলে এই দিকে তো আমাদের খুব একটা আসা হয় না, তাই সেই রকম কোনো হোটেল রেস্টুরেন্টের প্রেফারেন্স আমাদের ছিল না। তবে আপনারা কিন্তু একটু কমেন্ট করে আমাদের আইডিয়া দিতে পারেন যে এখানে ভালো ভালো ফুড জয়েন্ট কী কী আছে, বা এরকম সকালে ব্রেকফাস্ট জয়েন্ট কী কী আছে। বাকি একটা জিনিস যেটা মেনশন করারই, সেটা হচ্ছে এই হোটেলটার টয়লেটটা কিন্তু ঝাঁ চকচকে। মানে এইগুলো আমি একটুখানি বলতে বলতে থাকি যাতে একটু আইডিয়া হয় আপনাদের। কিন্তু আরেকটা বিষয় যে কোলাঘাটে যদি আপনারা মানে প্রথম যে কাট, সার্ভিস রোডে ঢোকার যে প্রথম কাট, সেটা যদি মিস করে আসেন, তাহলে সেকেন্ড যে কাটটা, সেখান থেকে ঢুকেই কিন্তু এই রেস্টুরেন্ট। সোজা বেরিয়ে গেল খড়গপুর সোজা, আর আমরা যাচ্ছি বাঁদিকে। আসলে এই পথে এর আগে যতবারই এসেছি, বাসে এসেছি, তো এইবারের এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি আলাদা এবং ভীষণ ভালো এখনো পর্যন্ত। আশা করি গোটা ট্রিপটাই খুব ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের। তো শুভেন্দুর কেমন লাগছে? এই তো আছে প্রথমবার এই পথে। হেভি হেভি। এর আগে তো ওটা তো সিঙ্গেল লেন ছিল, মানে বকখালিতে। হ্যাঁ, আপ ডাউন এক লেনেই ছিল। এখানে যেহেতু ডাবল লেনে গাড়ি চালিয়ে মজাই আলাদা। আর এই বর্ষাতে চারদিকটা, মানে চারদিকে যে সবুজটা, মানে আরো কয়েক টন সবুজ বেড়ে গেছে। এত সুন্দর লাগছে, জাস্ট দেখুন চারপাশটা, ভীষণ সুন্দর লাগছে। সকাল 9:15, মোটামুটি আমরা প্রায় 3 ঘন্টা ড্রাইভ করছি, একটুখানি যা খাওয়ার সময়টুকু। তো আর একটা টোল চলে এসেছে,
আমার বর্ষাকাল পছন্দ না, কিন্তু যে দিনগুলোতে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয় না অথচ আকাশ মেঘলা থাকে, এটা একটা কমপ্লিটলি অন্যরকম বিউটি, আলাদাই, তাই না? একেবারেই। আর আকাশ যখন এরকম মানে মেঘগুলো বোঝা যাচ্ছে তাদের জল ভরা জল ভরা মেঘ, জল ভরা মেঘ। মানে শরতের মেঘকে বলে পেঁচা তুলো, হ্যাঁ। তো এই সময় তো জল ভরা মেঘ, একদম এই মেঘগুলো টইটুম্বুর হয়ে আছে, একদম জল ভরা। একটা জাস্ট সেফটি পিন দিয়ে ফুটিয়ে দিলেই। আর একটা খুব মজার জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এত রোড ট্রিপ ইদানিং কালে করি, কিন্তু সেই অর্থে গাড়িতে করে একটা গান শুনি না, তাই না? মানে ইদার আমরা চুপচাপ থাকি, নইলে বকবক করি নিজেদের মধ্যে, নইলে আপনাদের সাথে বকবক করি, নইলে এনজয় করি, নইলে জাস্ট মানে যখন থাকি তো চুপচাপই থাকি, গাড়ি চলতেই থাকে। মানে গান সেই অর্থে খুব একটা আমাদের শোনা হয় না, মানে আমাদের আলাদা করে কোনো রোড ট্রিপ প্লেলিস্ট নেই। অথচ যখন বাসে করে দীঘা যেতাম তখন আমার আলাদা পুরো প্লেলিস্ট ছিল, একদম কানে হেডফোন লাগিয়ে বসে যেতাম। দারুণ লাগছে সত্যি, মানে ভীষণ সুন্দর লাগছে। এক তো হচ্ছে গান শুনি না যেটা বললাম, আর একটা যেটা করি না, মানে আমি করতে দিই না, সেটা হচ্ছে এই ড্রাইভ করাকালীন আমি শুভেন্দুকে ভ্লগ করতে দিই না। সত্যি কথা বলতে যদি এটা ওকে অভ্যেস করানোর হয় তো অভ্যেস হয়ে যাবে, যে এক হাতে ড্রাইভ করা, এক হাতে ক্যামেরা ধরে ভ্লগ করা, কিন্তু আমি চাই না এই ব্যাড হ্যাবিটগুলো গ্রো করুক। কারণ হতে পারি ভ্লগার, কিন্তু কিছু জিনিস আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। যে ড্রাইভ করতে করতে ফোনে কথা বলা বা এক হাতে ভিডিও করা একেবারেই রেকমেন্ডেড নয়। ফোনটাকে যদি কোথাও ফিক্স করতে পারেন দ্যাট ইজ ওকে, কিন্তু এছাড়া মানে আমি যতক্ষণ ওর পাশে আছি ভিডিওটা আমিই করি। তবে শুভেন্দুর ইচ্ছা ছিল যে ওর পয়েন্ট অফ ভিউতে দেখাবে, যেরকমটা আমি বকখালির ভিডিওতেও আপনাদের বলেছিলাম। তবে সেই সমস্ত গিয়ার টিয়ার কেনার জন্য আরেকটু আমরা টাইম নিচ্ছি, তবে ভবিষ্যতে হয়তো ওর পয়েন্ট অফ ভিউতে দেখতে পাবে, বাট অবভিয়াসলি সেটা মানে সেফটি সিকিউরিটি মেনটেন করি। আচ্ছা, চলতে 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 कैसे फासले हो गए, ओ क्या पता बेवफा तो नहीं। এনিওয়েজ, যেতে যেতে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। একজন ভদ্রলোক কমেন্ট করেছিলেন আমাদের বকখালি ব্লগে যে কি এত বকখালি আপনার ভালো লাগলো, বকখালি খুব বাজে জায়গা, আমার মোটে ভালো লাগেনি, আপনার যে কি করে ভালো লাগলো। কোনো জায়গা বা কোনো মানুষকে খারাপ লাগার হলে তার সাথে একটা খারাপ এক্সপিরিয়েন্স ঘটতে হয় আর কি, তবে কি আমি জায়গাটাকে খারাপ বলবো। প্রত্যেকটা জায়গারই ভালো খারাপ আছে, কিন্তু আমাদের বকখালির এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ফাঁকা ফাঁকা সমুদ্র সৈকত, যেরকমটা শুভেন্দু পছন্দ করে, লোক অত মানে ঘিঞ্জি নয়, একদম ফাঁকা ফাঁকা। ইনফ্যাক্ট যে জায়গাটাতে আমরা ছিলাম সেই জায়গাটা ভীষণই পিসফুল, খুব এনজয় করেছি। তো একটা জায়গায় গিয়ে যদি ভালো এক্সপিরিয়েন্স হয় তো সেটার মাধ্যমে ভালোটাই তুলে ধরবো, খারাপ হলে ডেফিনেটলি তুলে ধরতাম। আপনার সঙ্গে ডেফিনেটলি খারাপ কিছু হয়েছে, ওই জন্যই হয়তো আপনি বলছেন, হতেই পারে। দেখুন, বেড়াতে গেলে সব যে ভালো এক্সপিরিয়েন্স হবে সেটা কখনোই না। খারাপ হলে খারাপটুকু তো অবশ্যই তুলে ধরবো, কিন্তু যদি খারাপ না ঘটে, বেমক্কা কেন কোনো কিছুকে খারাপ বলতে যাব। একটা খুব মজার কথা, আমাদের দুজনের প্রথম ট্রিপ ছিল কাশ্মীর, মানে পশ্চিমবাংলার কোথাও না, আমরা শুধু চলে গেছিলাম কাশ্মীরে, তাও আবার হানিমুনে। তো সেখানকার খারাপ এক্সপিরিয়েন্স অন্যভাবে হয়েছিল। আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম, আমার হাত ভেঙে গেছিল, বাট তাই বলে আমি অল ওভার কাশ্মীরকে তো খারাপ বলতে পারি না। অথচ আপনি খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন কাশ্মীরে প্রচুর মানুষের সাথে স্ক্যাম হয়। শুনছিস, টাকা পয়সার এদিক ওদিক হয়, টাকা স্ক্যাম করে নেয়। ফেসবুকে অনেকেই পোস্ট করে, অনেকে পোস্ট করে, প্রচুর মানুষের ট্রাভেল গ্রুপগুলোতেও মাঝে মাঝে পোস্ট দেখি যে এরকম আমাদের সাথে হয়েছে। এবার কোথাও গিয়ে যদি কোনো মানুষের টাকা স্ক্যাম হয়ে যায় তো এর থেকে খারাপ কিছু হতে পারে না। তো ন্যাচারালি সেই মানুষটার কাছে সেই ট্রিপটা অল ওভার খারাপই মনে হবে, যতই আমার চারপাশে সিনিক সুন্দর হোক না কেন। কিন্তু আমাদের যেহেতু খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কারণ একটা অ্যাক্সিডেন্টের পরও মানে ওখানকার মানুষরা এত সহযোগিতা করেছে। ভিডিওটা আছে আমাদের ওই ভিডিওটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। পেহেলগামে আমার হাত ভেঙে গেছিল, তা
ব্যাপারটা এইটাই, মানে ভালো খারাপ পুরোটাই নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর, যে কিরকম কি এক্সপিরিয়েন্স করছেন। তো এটাই আর কি বলার। অগস্ট মাসের 1 তারিখে বলতেই পারি যে ভরা বর্ষা। তো এর আগে আমরা কোনো সমুদ্র অঞ্চলে এরকম ভরা বর্ষায় যাইনি। 2022-এ গেছিলাম, মনে আছে শুভেন্দু? জুন মাসে। তখন কিন্তু বেশ রোদ্দুর ছিল, মানে এরকম মেঘলা দিন সারাদিন ছিল না, রোদ উঠেছিল, বৃষ্টি হচ্ছিল, সব মিলিয়ে ছিল। তো এইবারের এক্সপিরিয়েন্সটা কেমন হয় এখন সেটাই দেখা। তো আমরা চলে এসেছি নন্দকুমার। এই নন্দকুমার থেকে আমরা এখন ঘুরে যাচ্ছি ডান দিকে। আজকে বৃষ্টির দিন বলে কিনা জানি না, এখানটা বেশ ট্রাফিক হয়, মনে আছে? লাইন দিয়ে পুরো বাস দাঁড়িয়ে যায়। এখান থেকে হয়ে গেল সিঙ্গেল লেন, ডবল লেনের মজা শেষ, সিঙ্গেল লেনে চলো। এইখান থেকে এবার একটু ধরে ধরে চালাতে হবে, এখানে গাড়ি অতটা টানা যাবে না, স্বাভাবিক কথা, কারণ বোথ ওয়ে ট্রাফিক। এখান থেকে টুকটুক করেই চলতে হবে বেসিক্যালি। হ্যাঁ, এখন এই দেখুন এস্টিমেটেড অ্যারাইভাল দেখাচ্ছে 1 ঘন্টা 31 মিনিট। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে এই যে 9:43। ওয়েদারের হাল একই রকম, এবং আপডেট অনুযায়ী অ্যাজ ইউজুয়াল এরকম গোটা দিনই মেঘলা থাকারই কথা। আর নিরন্তর টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, কিছু কিছু জায়গায় হয়তো একেবারে থেমে গেছে, কিন্তু ম্যাক্সিমাম এলাকায় যতটা ক্রস করলাম গুড়ি 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 বৃষ্টি হয়েই চলেছে। এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আপনারা বেশ কয়েকজন কমেন্ট করে বলেছেন যে ঝরঝরে সাবলীল বাংলা শুনে ভালো লাগলো। আমার নাম ইন্দ্রাণী মুখার্জি, মানে মনে প্রাণে হাড়ে মজ্জায় বাঙালি যাকে বলে। তো একজন বাঙালির মুখে বাংলা শোনা, এটা আলাদা করে, এটার কি বলবো, এটাকে প্রশংসা করার কিনা আমি জানি না। তবে আপনাদের মানে কমেন্টের যেটা আর কি অর্থ, সেটা আমি খানিকটা বুঝতে পেরেছি। যে মানে অনেকে বলতে চাইছেন যে কথা বলার সময়, মানে বাংলায় কথা বলার সময় অনেকে যে ইংরেজি শব্দ ব্যবহার করে, এবার পুরো ঝরঝরে একদম পুরো মানে শুরু থেকে শেষ অবধি বাংলায় কথা বলাটা কিন্তু একটা টাফ কাজ। এই যে আমি টাফটা বলে দিলাম, আমি শব্দ বলতেই পারতাম, কিন্তু এইটা আমাদের হয়ে এসেছে। কিন্তু কিছু কিছু জিনিস আমি একটু কনসিয়াসলি, এটা কি বলবো, মানে বেশ কিছু বছর ধরে প্র্যাকটিস করতে করতে এটা আমার ঠিক হয়ে গেছে। আমার মনে হয় যিনি কমেন্ট করেছেন উনি এটা বোঝাতে চেয়েছেন যে এখন এগুলো তো ঠিক, যে এই প্র্যাকটিস বা হ্যাবিট, এই শব্দগুলো আমরা বাংলায় ব্যবহার করে থাকি। বাংলা ব্যাকরণেও এরকম অনেক শব্দ আছে যেগুলো তৎসমতভাবে আমরা পড়েছি, সেগুলো অন্য ভাষা থেকে এসেছে। কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন আমার মনে হয় কমেন্টের অর্থ, যেমন আজকাল অনেকেই কথার মাঝখানে বাট, ইউ নো হোয়াট, এই যে কথাগুলো, এইগুলোর প্রয়োজন বোধ হয়নি, মানে বাংলা বলতে গেলে এগুলোর প্রয়োজন পড়ে না। মানে এইগুলো ঢুকে পড়া মানেই জিনিসটা বুঝতে পেরেছি, মানে তুই যেটা বলতে চাইলি সেইটাই যদি উনি মেন করে থাকেন তাহলে আমি বুঝতে পেরেছি সমস্যাটা। আর একটা যেটা আমার খুব কানে লাগে, অনেককেই আমি এটা বলতে শুনি, সকালে ব্রেকফাস্ট খেলাম, দুপুরে লাঞ্চে কি আছে সেইটা একবার দেখি। মানে ভিডিও করতে করতে অনেককে আগে তো আমি ফলো করতাম, এখন এই সমস্ত কারণে করি না। সেটা হচ্ছে সকালের খাবারকে ব্রেকফাস্ট বলে, দুপুরের খাবারকে লাঞ্চ বলে। তাই আলাদা করে যদি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বলি, জিনিসটা কানে মানে শুনতে কেমন একটা লাগে। তো এই জিনিসগুলো কিন্তু মানে প্র্যাকটিসের মাধ্যমে একটু কনসিয়াস থাকতে হবে যে না, সকালের জল খাবার বা ব্রেকফাস্ট দুটোর যে কোনো একটা আমি বলবো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনি তো আমার প্রশংসাই করেছেন। তবে
এই প্রসঙ্গে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ বলে যে সিনেমাটা রয়েছে, অসাধারণ, আমার খুব পছন্দের একটা সিনেমা। তো ওইখানে একটা ডায়লগ ছিল যে হিপ অ্যান্ড হ্যাপেনিং হওয়ার জন্য বাংলাটাকে একটু থেমে থেমে বললে, একটুখানি ভেঙে ভেঙে বললে তবে সেটা স্মার্ট শোনায়। আজকালকার অধিকাংশ মানুষই হয়তো সেই জিনিসটাই ফলো করছে, যেটা একেবারেই ঠিক নয় আমার মনে হয়। কারণ নিজের ভাষায় কথা বলতে পারাটা দক্ষতা নয়, এটা হওয়া উচিত, এটা একটা মানুষের ইনবিল্ট ক্ষমতা হওয়া উচিত। সেটা যদি সে না পারে তখন সেটা চিন্তার বিষয়। এবার দেখুন, আমি যে খুব নির্ভুল বাংলা বলি তা কিন্তু না। এখন অনেক কথাই, যেমন মানে যেহেতু এই কথাটা কেন আসছে, যেহেতু আমাদের মানে আমার দিদার যে বাড়ি খোঁজার ভিডিওটা, ওটা তো জানেন আপনারা প্রায় 1 লাখ পেরিয়ে গেছে ভিউ, তার জন্য আমরা ভীষণই হ্যাপি। এই নিয়ে একটা ইউটিউব লাইভও আমরা করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। তো সেখানেও আমরা এটা বলেছি যে মানে এখনো এমন কিছু বিষয় আছে যেগুলোকে মানুষ কানেক্ট করতে পারে, এবং সেইখানে আমার যে উপস্থাপনাটা, যে গোটা প্রেজেন্টেশনটা, সেইটা আপনাদের খুব ভালো লেগেছে, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, এইভাবে আমাদের পাশে থাকুন, ভালোবাসুন। আমি জানি আপনারা অনেকেই নতুন নতুন মানুষ আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন, তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বাকি আজকের ট্রিপটা এনজয় করুন। এই জায়গাটার নাম হচ্ছে হেড়িয়া। হেড়িয়া এখানটা একটা কনজেশন আছে, বাজার এলাকা বোধ হয়, বাজার এলাকা। এই যে প্যাপু প্যাপু বাসগুলো, হ্যাঁ শুনুন, এরা হর্ন দিয়ে গানের মিউজিক বাজায় না। मैं निकला गाड़ी लेके, এগুলো বাজায়। এখানে রাস্তার ধারে কিন্তু প্রচুর ডাব আছে, খাবি নাকি? খাবি? খেলে হয় কিন্তু। তারপর আছে হ্যাঁ, তারপর সামনে কাকিমাটা ডাকছে, মানে দোকানেই চল, এখানে তো জায়গাও হয়ে যাবে একবার, বেস্ট। নামবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, নেমে খাবো। না না, নামছি নামছি না। মানে আর গ্যারান্টি দিতে পারছি না। দেখো এইরকমই জল হবে প্রচুর, হালকা মালাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। তোমার দুটো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কটা দাদা? দিদি ধরিনি ধরিনি। আস্তে আস্তে এই তো এই তো ধরেছিস? হ্যাঁ, আমাকে একটা স্ট্র দাও না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে স্লিপ যেন না করে, বেশি দূরে যাবে না। এই ভাঙা বলছে, এটা যাস না, আর একজন এদিকে আয়। ওইখানটা ভাঙা, এত ভয় পাচ্ছিস? মিষ্টি 1998-99 সালে মালদায় মানিকচকে বাড়ির বাইরে এইরকম বন্যা হয়েছিল, আর এরকম একটা মাচানা করা হয়েছিল, সেইটা দিয়ে হেঁটে হেঁটে স্কুল যেতাম। তাই? হ্যাঁ, তাও কি এটা তো অনেক চৌড়া, এইরকম এই উইথ এরকম ধরে ধরে যেত। বুঝতে পেরেছি, সরু।
মালদা প্রচণ্ড বন্যা প্রবণ। ওখানে তো এর আগে একটা ভিডিওতে আমার শ্বশুরমশাইয়ের গল্প আপনারা শুনেছেন, যে ওই মতি ঝর্ণা আমরা দেখতে গিয়েছিলাম, তো তখন আর কি উনি মানে বিভিন্ন জায়গাতে ত্রাণ সরবরাহ করতেন, এই সমস্ত গল্প আর কি বলছিলেন না। আসলে তখন ওই এলাকাগুলো কি, ওখানে কিছু কিছু এরিয়া আছে যেমন এই মথুরাপুরের ভুতনি টুতনি, ওখানে তো সাংঘাতিক অবস্থা হতো আগে, এখন তো অনেক ডেভেলপ করে গেছে। রাস্তার পাশে ভ্যান রেখে কি সেল দেয় ওরে বাবা, তাই তো দেখিনি। হ্যাঁ, কত এইখানে গাড়িটা দাঁড়িয়ে আর আমরা এখানে। কেমন লাগছে শুভেন্দু অল ওভার? আমার তো বৃষ্টির দিনে বেরোতে ভালোই লাগে। দারুণই লাগছে, দারুণ। ইন্দ্রাণী এতদিন বলতে ভালো লাগছে না। ইলশে গুড়ি বৃষ্টি আর এই যে শ্বাসওয়ালা ডাব। ডাবের জলটা অসাধারণ ছিল, পাতলা শ্বাস বলেছিলাম সেই রকমই দিয়েছে। 60 টাকা করে নিল। আরেকজন এসেছিল ডাব কিনতে, সে মানে দরদাম করেই যাচ্ছে, 40 টাকা থেকে শুরু করেছে, তারপর টুকটুক টুকটুক করে। টু বি ভেরি অনেস্ট, কিছু জিনিসের না দরাদরি করাটা ঠিক না। কেন বলছি, এই ডাব ওরে বাবা, কিছু জিনিসের না দরাদরি করাটা একদম ঠিক না। কারণ দেখুন, ডাবটা তো মানে প্রকৃতির দান, মানে ওরকম একটা কঠিন খোলসের ভেতরে এত মিষ্টি জল, এইটা নিয়ে যদি কেউ দরাদরি করে, কেন বলছি, যখন কোল্ড ড্রিঙ্ক কিনতে যাই দোকানে, তখন তো এমআরপিটা দেখেই দামটা দিই, তখন তো বলি না যে কিছু টাকা কম নিন। ওটা তো ভীষণই হার্মফুল শরীরের জন্য, ওটা তো ঠিক এমআরপি দেখে কিনি। কিন্তু ডাবের গায়ে যেহেতু কোনো এমআরপি নেই, মানে মানুষ ফুটপাতের ধারে বিক্রি করছে বলে, এটা একেবারেই ঠিক না। কারণ ডাব ভীষণই একটা হেলদি ড্রিঙ্ক। আমরা গোটা গরমকালে মানে ডাবের জলের ওপরেই মোস্টলি ছিলাম। আর আখের রস, আখের রসটার মধ্যে একটু সুগার কন্টেন্ট বেশি থাকে, তবুও সেটা ন্যাচারাল সুগার, অতটাও ক্ষতিকর না। 1 মিনিট। ঠিক আছে, এটা কি ধরনের করে রেখেছে? এটা যে নাচিন্দা, কি ফালতু। তো সেই জন্যই বলছিলাম যে এই ধরনের ন্যাচারাল জিনিস যা পাচ্ছেন একেবারে লুটে পুটে নিন, দরাদরি না করে। এখানে দীঘা দেখাচ্ছে 52 কিলোমিটার, কিন্তু অদ্ভুত হবে এখানে দেখাচ্ছে 28 কিলোমিটার। না, আমরা তো এখন দীঘা না, আমরা শোলা ব্রিজ যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ও এই আচ্ছা। লোকেশনটা শোলা ব্রিজ দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে, যাই শোলা ব্রিজ তাই দীঘা আমার কাছে। আমি তো খুব একটা চিনি টিনি না। তো এই রোড ট্রিপে দুজন মানুষকে আমরা ভীষণ মিস করছি। ওরা হচ্ছে প্রণব আর শর্মিষ্ঠা। আমাদের প্রথম যে রোড ট্রিপটা হয়েছিল সেটা হচ্ছে দীঘার স্টাইলিং ক্যাম্পাসে। ভিডিওটা এখনো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, যদি চান তো দেখে নিতে পারেন। একটু অফবিট দীঘা এনজয় করতে গেলে স্টাইলিং ক্যাম্পাসে থাকা যায়। তো সেই ট্রিপে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গেছিল প্রণব ওর নিজের গাড়িতে। তো এখন প্রণব শর্মিষ্ঠা দুজনেই আউট অফ টাউন। তো আমাদের দুজনের খুব ইচ্ছা ছিল যে আমাদের গাড়িতে ওদের দুজনকে বসিয়ে নিয়ে যাব, বাট সেটা আপাতত তো হচ্ছে না। দেখা যাক কবে হয়, বাট আমরা ওকে ভীষণ মিস করছি, ওদের দুজনকে। তাই তো প্রণব আর শর্মিষ্ঠা দুজনেই সম্ভবত এখন হায়দ্রাবাদে। তো ওরা ফিরলে না একটা প্ল্যান করবো। হ্যাঁ, এখন কিন্তু বাইরে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, জানি না বুঝতে কতখানি পাচ্ছেন, বাট সেই রকম না একটা হাওয়াও চলছে সঙ্গে সঙ্গে। দেখ মানে বৃষ্টির ফোঁটাগুলো মানে উড়ে 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 যাচ্ছে। যত আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি না, বৃষ্টি কিন্তু বাড়ছে, তাই না শুভেন্দু? সেই
এখন ওখানে পৌঁছে দেখতে হবে কেমন হ্যাঁ বৃষ্টি এবার হয়। ধর বেরোতেই পারলাম না, হয়ে গেল। এটাই অপেক্ষা করছে মনে হচ্ছে আমার জন্য। না না, আরে ছাতা নিয়ে বেরোবো, ছাতা নিয়ে নিয়ে যেতে দুটো ছাতা। এই ছাতা নিয়ে বেরিয়ে পুরীতে গত বছর মানে সে অন্য রকমের ভোগান্তি, আর কি বলবো, মানে আমরা সব পরিবারে অসুস্থ হয়ে পড়লাম। না না, ওটা কোনো ব্যাপার না। সেই ওটা এটা একটা হতেই পারে, ভাইরাল হ্যাঁ, ইনফেকশন হ্যাঁ, হতেই পারে। হতেই পারে। তার যাই সঙ্গে হোক, বর্ষার কোনো সম্পর্ক নেই। বর্ষা তো একটা অবশ্যই একটা হ্যাঁ, কম্পোনেন্ট, মানে এই তাই এই না? সিজনে একটু ভাইরাল ইনফেকশন আমি ওই জন্য বলছি না, মানে আমার যে আমি অসুস্থ আমার একটা পরিস্থিতি আমার কেন ভাল লাগে না, আমি একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ বৃষ্টি টিষ্টি হলে জ্বর জারি আমার একটু সহজেই হয়ে যায়। তো এই হলো ব্যাপার। এই যে এখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, দীঘার রাস্তাটা চলে যায় ডান দিকে, কিন্তু আমরা যেহেতু নতুন রাস্তা ধরে যাব, তাই আমরা যাব হচ্ছে বাম দিকে। আচ্ছা, এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে কাথি, এই রাস্তাটা ধরে। হ্যাঁ, তাই না? কাথি শহর দেখাচ্ছে, কিন্তু আমরা যাব একটা নতুন রাস্তায়। ওকে, সেই নতুন রাস্তা সম্পর্কে তুমি কি আদৌ কনফিডেন্ট? হ্যাঁ, আমি কনফিডেন্ট। এখন বর্ষার দিন তো, এখন কোথায় কতটা জল জমে আছে দ্যাট আই ডোন্ট নো, কিন্তু ঠিক আছে। এইখানে এই যেতে যেতে জাস্ট আপনি যেই বাঁদিকে ঘুরলেন, বাঁদিকে ঘুরে এইখানে একটা ডান দিকে একটা উঁচু রাস্তা নেমে গেছে ব্রিজটার আগে, হুম, এইখানে এইখানে সেই রাস্তা, এখান থেকেই যাবে হচ্ছে সেই মেরিন ড্রাইভ রোড। এবার দেখা যাক আগে আমাদের জন্য কি অপেক্ষা করছে। রাস্তাটা মোটের ওপর বেশ সরু কিন্তু। হ্যাঁ, এই রাস্তাটা সরু, কিন্তু ওই যে দীঘার গেট, তারপরে রামনগর, ওই যে রাস্তাটা, ওটা দিয়ে তো যাতায়াত করি আমরা, হ্যাঁ। কিন্তু এই রাস্তাটা একেবারে অন্যরকম। আচ্ছা, একটু রাস্তাটা খারাপ আছে, একটা স্ট্রেচ বেশ ভাঙা ভাঙা, কিন্তু আচ্ছা এইটা দিয়ে তুমি বলো মানে তাড়াতাড়ি পৌঁছানো যায় কি? তাড়াতাড়ি যেহেতু এটা ফাঁকা থাকে, এটা ঠিক কথা, তুমি তাড়াতাড়ি পৌঁছতে পারো, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে এখান থেকে তুমি সেই মানে এই বর্ষার দিনটা তো খুব ভালো এনজয় করা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্লাস হচ্ছে যখন এই ব্রিজটা উঠবে, পুরো মেরিন ড্রাইভটা এটা দিয়ে কভার হবে। আচ্ছা, একদম মেরিন ড্রাইভ শুরু যেখান থেকে হচ্ছে, সেখান থেকে আমরা ঢুকলাম। আর এই বাঁদিকের ছবিটা খানিকটা এরকম, খুব সুন্দর, মানে একটা সাঁকো মতো করা, দেখুন পুরো বৃষ্টির জলের জন্য কাজটা ইয়ে হয়ে রয়েছে। যাই হোক, বকখালির মতো এখানেও কিন্তু আমাদের কোনো হোটেল বুক করা নেই, আমরা ওই কাছাকাছি যাব, তারপরে ডিসাইড করবো। একটু ঘুরে টুরে নিই। 15 মিনিট মতো দেখাচ্ছে, 7.5 কিলোমিটার। না, 15 মিনিট দেখাচ্ছে, এটা শৌলা ব্রিজ শুরু হচ্ছে। শৌলা ব্রিজ থেকে আচ্ছা, মন্দারমণি, তাজপুর, দীঘা, শৌলা ব্রিজ আর দিয়ে যাওয়া যায়। বুঝতে পেরেছি, জায়গাটা কি শৌলা ব্রিজ? শৌলা ব্রিজ, আচ্ছা আচ্ছা। তো আপনারা যদি একটুখানি অন্য রাস্তা ধরতে চান তো এটা নিতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে সামনে এই জেসিবিটা হয়ে গিয়ে আমাদের একটু বাধা পেতে হচ্ছে। এই দেখুন, সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে কে, কি সুন্দর সেরে দাঁড়িয়ে গেছে। যেরকমটা আগেও বললাম যে আমরা যত এগোচ্ছি বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে কিন্তু একটা হাওয়ার দাপট। আপনারা মোটামুটি গাছগুলো খেয়াল করলে বুঝতে পারবেন, বেশ ভালো রকম। আর সমুদ্রের পাড়ে তো একটা নিরন্তর হাওয়া থাকেই, সে যে কোনো সময়ে বলুন, গরমে বা শীতে। তবে এই বর্ষার রোড ট্রিপ অন্যরকমই সত্যি কথা। এখনো ওই শৌলা ব্রিজ 13 মিনিট দেখাচ্ছে। আমি যা বুঝতে পারছি, এই দুদিনের যা প্ল্যান আছে আমাদের, হোটেলে ঘুমিয়েই কাটাতে হবে, কারণ এই বৃষ্টি থামার নয়। বৃষ্টির মানে পড়া দেখলে বোঝা যায় যে বর্ষার বৃষ্টি ধরবে বা কিছু। এই বৃষ্টি এখন ধরার নয়, বেশ ভালো বৃষ্টি। দেখুন, আওয়াজও পাচ্ছেন হয়তো।
তবে এই হলো যে রোড ট্রিপে এসে আমাদের গাড়িটা ধোয়া হয়ে গেল। বৃষ্টির কারণে কিনা জানি না, রাস্তা পুরো ফাঁকা, এটাই বেশ সুন্দর লাগছে। এই দিকটা কিন্তু পুরোই ধান জমি, যা দেখতে পাচ্ছি। তবে এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এই যে দেখুন, বেশ বড় বড় খানাখন্দ রয়েছে। আর এই বাঁ পাশে একটা খাঁড়ি মতো রয়েছে, খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে বলো? লাগছে তো খুবই ভালো, কিন্তু ওই আর কি, চাপ লাগছে? না চাপ না, মানে এই বৃষ্টির জন্যই আর কি, আর কিছু না। না না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ওটা আবহাওয়াটা যদি বলিস, চারপাশটা এরকম সুন্দর সবুজ দেখতে কার না ভালো লাগে, তাই না? তার মধ্যে এইরকম তো আমার প্রথম এক্সপিরিয়েন্স না, আমার তো মনে হয় তোরও ফার্স্ট, তাই না? এরকম বর্ষাতে রোড ট্রিপ। হ্যাঁ, প্রথম, তাও আবার মানে নিজে ড্রাইভ করে যাচ্ছি, সেটাও তোর মনে রাখার মতো একটা জায়গা। হ্যাঁ, ওখানে একটা ছিল, এখানে একটা আবার। এ হচ্ছে ভোলা ভোলা আগুতো। খালগুলো পুরো ভরে আছে, জল অনেক বেশি। অনেক বেশি জল। এরা যে মাছ ধরার জন্য আইডিয়া না, জল বাড়লে তো মাছও চলে আসে। এদিকে চলে আসে। সো রাস্তায় যেতে যেতে এইখানে গাড়ি থামিয়ে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, যার জন্য পুরো ছাদটা মুখের মধ্যে, আর গোটা ভিজছি। জানি না কি অপেক্ষা করছে। প্যারাসিটামল আছে? যাক, খানিকটা বাঁচোয়া। আর জাস্ট চারিদিকের সিচুয়েশনটা একবার দেখুন, মানে কি বলবো, অসাধারণ। হালকা হালকা একটু গুড়গুড় করে মেঘও ডাকছে, জানেন তো। বেশিক্ষণ দাঁড়াবো না। দূরে দেখতে পাচ্ছি ধান তোলা হচ্ছে সম্ভবত, তাই না শুভেন্দু? এইসব দেখো তো, ধান রোপণ ও রোপণ, সরি, জিওগ্রাফিতে খারাপ নম্বর পাওয়ার এটাই নমুনা। আর এই যে এখানে খাঁড়িটার কথা বলছিলাম, এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে বলো? আমার তো এইসব ওয়েদার, একটা আবহাওয়া, থেকে যায় এখানে তুই, আর যাস না বাড়িতে। বাড়িতে থাকলেই অশান্তি। চলে যায়। ছোটবেলায় আনকোড়া হাতে যে আঁকার কম্পিটিশনে একটা রাস্তা, দুপাশে গাছ আঁকা হতো, একদম পুরো মনে হচ্ছে ছবির মতো, মনে হচ্ছে এরকম একটা ক্যানভাসের মধ্যে ঢুকে পড়েছে। এত অপূর্ব লাগছে চারিদিকটা। সত্যি কিছু কিছু সৌন্দর্যের না মানে বর্ণনা করে শান্তি হয় না, মনে হয় বলেই যাই, এত সুন্দর। আমি সেই কারণেই তোকে এই রাস্তাটা দিয়ে নিয়ে এলাম। না না, ভালো করেছিস। ওটা তো চেনা পরিচিত রাস্তা। দীঘা তো আর একবার হলো না, বহুবার। হ্যাঁ, যতবার হয়েছে ওই দিক দিয়েই হয়েছে আমাদের। ইনি বোধহয় মাছ বা কাঁকড়া ধরে আসছে। এসব তো এখন মোক্ষম সময় এসবের। কিন্তু শুভেন্দু এখানে আসার আগেই আমাকে বলে দিয়েছে, ইন্দ্রাণী যাচ্ছি কিন্তু কাঁকড়া খাবি না এই বর্ষায়। না, ঠিক আছে। না, আসলে কাঁকড়ার মুশকিল কি বলতো, বোঝা যায় না। মানে না, মনে আছে আগের বার যখন শঙ্করপুরে এসেছিলাম, মাইকিং করছিল যে সমুদ্রের ধারে কাঁকড়া খাবেন না। এদের আবার কিছু দোকান আছে, মানে হয়তো মেবি জানি না, মানে গভর্নমেন্ট অথরাইজড কিছু দোকান আছে যেখানে। তাও আমি বলবো এই বর্ষাকালে মানে সামুদ্রিক কাঁকড়া না খাওয়াই ভালো। কাদার কাঁকড়া তো
মানে অতটাও আনসেফ নয়, মানে আমার যেটা মনে হয়, মানে সুন্দরবনের যে কাদার কাঁকড়া, আহা মানে বলছি আর মুখে মানে মুখ ভিজে যাচ্ছে আর কি। আমার কাঁকড়া ভীষণ ফেভারিট, শুভেন্দু একেবারেই পছন্দ করে না। আসলে বুঝতে পারি, ওই অনেকটা সময় নিয়ে ওই দাঁড়াগুলো আই 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 করতে হয়, অত টাইম নেই এর হাতে। কাঁকড়া খাওয়ার আমি লজিকটা বুঝি, মানে লজিক বুঝি না, কারণ হচ্ছে একটা খাবার যার ভেতরে মাংস মানে নেই বললেই চলে। তাহলে তুই সেই রকম কাঁকড়া খাসিনি? না মানে আছে, কিন্তু সেটা মানে সেইটা খাওয়ার জন্য যা দাঁড়াটা এমন শক্ত হবে, মানে আমার মা যেটা করে নোড়া দিয়ে আগে থেতো করে নেয়, কারণ ওটা দাঁত দিয়ে ভাঙাটা জাস্ট অসম্ভব যাকে বলে। সেই কাঁকড়ার হবে টেস্ট, একদম মোটা মোটা দাঁড়া আর ভেতরে ঠাসা মাংস। কাঁকড়া খাওয়ার জন্য সঙ্গে একটা হাতুড়ি দেওয়া হচ্ছে, যেমন কাটলারি হয় ওরকম একটা হাতুড়ি দিয়ে দেয়, একটা চামচ, একটা কাঁটা, একটা হাতুড়ি আর একটা হাতুড়ি। মানে এই রাস্তাটা মানে পুরো মনে হচ্ছে অনন্ত, শেষ নেই। এখান থেকে মন্দারমণি আর মাত্র 10 কিলোমিটার, শঙ্করপুর 24 কিলোমিটার, দীঘা দেখাচ্ছে 33 কিলোমিটার। তো আপনারা যারা এরপরে মন্দারমণি প্ল্যান করবেন, যদি রাস্তাটার খোঁজ না জেনে থাকেন, তো আশা করি সুবিধা হলো খানিকটা। রাস্তাটা ভীষণই সুন্দর। আর ওই ব্রিজটা পেরিয়ে যে রাস্তাটায় উঠেছি, এটা হচ্ছে সৈকত সুন্দরী রোড। এই যে দেখুন লেখা রয়েছে। সুন্দরী কিনা বলতে পারবো না, তবে নিঃসন্দেহে তবে আমাদের ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে। কমপ্লিটলি সুন্দরী বলা যায় না, কারণ বেশ খানাখন্দ আমি তো দেখছি কিছু কিছু জায়গায়, তাই না বলো? হ্যাঁ বেশ কিছু অনেকটা স্ট্রেচই খারাপ আছে, হ্যাঁ কিন্তু ওই আর কি মানে একটু নতুনত্ব, হ্যাঁ নতুন জায়গা করে চালাতে হবে। আচ্ছা ফাইনালি এখানে বেশ কিছু রিসর্ট চোখে পড়ছে। আরো আছে? হ্যাঁ ডেফিনেটলি, সবে মানে শুরু হলো। ডান দিকে দেখি লেখা আছে ছুটি। আগে একটু স্ট্রেচটা ঘুরে নি, কেমন ভেঙে গেছে দেখ। আগে একটু স্ট্রেচটা ঘুরে নি। হ্যাঁ আমার তো পুরো তাড়াই একদম। আর এই প্যারালালি রাস্তার সঙ্গে এই দিকে হচ্ছে সমুদ্র, অনেকটা দূরে, আমার গোপ্রোতে ধরবে না। সমুদ্রের দর্শন তো হবেই ধীরে সুস্থে, তবে আগে পৌঁছে নেওয়া যাক। এখানে ধার দিয়ে দিয়ে প্রচুর এরকম রিসর্ট হোটেল সমস্ত রয়েছে। ওই যে পেছনগুলোই তো ইয়ে এলিগেন্ট। পেছনটাই তো এই স্ট্রেচটা পুরো সমুদ্র, বুঝতে পারছিস? আমরা সমুদ্রকে বাঁ হাতে রেখে যাচ্ছি, মানে এন্টায়ারলি তাই যাচ্ছি। ওই ধরে ধরে পড়েছে। এখানে আবার ল্যান্ড ফর সেল, দীঘায় একটা জমি কিনে নিতে হবে, কিনে একটা কুড়ে ঘর বানিয়ে থাকতে হবে। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে র্যান্ডম একটা মানে লেনে ঢুকছি, এখানে একটা হোটেল দেখতে পেয়ে। তো দেখা যাক কিরকম কি রুম অ্যাভেলেবেল, তারপরে বলছি আপনাদেরকে। তো ফাইনালি আমরা একটা হোটেল বুকও করে নিয়েছি। এখন বিষয় হচ্ছে, আমি যেমন শাড়ি কিনতে গেলে একটা দুটো ম্যাক্সিমাম 5টা দেখি, শুভেন্দু তো প্রথম দেখলো আর ঘুরবো না ইন্দ্রাণী এটাই নিয়ে নাও করে ঢুকে পড়লো। এটার হোটেলটার নাম হচ্ছে, রিসর্টটার নাম হচ্ছে আই লাইট বিচ রিসর্ট। আই মানে আই ফর ইন্দ্রাণী, ওই আই লাইট বিচ রিসর্ট। সেদিন এই নতুন রাস্তা ধরে মন্দারমণি পৌঁছানোর পর আমরা ঠিক কি কি করলাম, সারাদিন কেমন কাটালাম, আর এই হোটেলের ডিটেলস থাকবে পরের পর্বগুলিতে। আশা করি এই ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।